বাংলা সাহিত্যের অগুন্তি সম্ভার থেকে বাছাই গল্পের আসরে আজ শুনবেন বিখ্যাত লেখক পেমেন্দ্র মিত্রের অসাধারণ গল্প মাঝ রাতের কল। এই গল্পটা নেওয়া হয়েছে তার লেখা ভূত শিকারী মেজকর্তা এবং এই বই থেকে। পেমেন্দ্র মিত্র প্রথম বাঙালি যিনি নিয়মিত কল্পবিজ্ঞান উপন্যাস রচনায় মনোনিবেশ করেন। তার সাহিত্য রচনা শুরু 1930 সালে। তার প্রথম কল্পবিজ্ঞান রচনা পিঁপড়ে পুরাণ কাহিনীটি। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলো হলো ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা, মামাবাবু। তাহলে শুরু করা যাক আজকের গল্প মাঝ রাতের কল। যে 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা পৃথিবীকে জানি তাদের ত্রুটি অনেক রকম ভুল হয় তাদের। তবু আমাদের মতন সাধারণ মানুষের তাদের উপর বিশ্বাস অগাধ বিশ্বাস আমাদের সাধারণ বুদ্ধির উপর। এই কটা ইন্দ্রিয়ের নাগালের মধ্যে না এলে আমরা অনায়াসে অনেক কিছুকেই উড়িয়ে দিই। বুদ্ধি দিয়ে আমরা কঠিনভাবে সত্য বা মিথ্যে বলে সব কিছুর উপর রায় দিই। কিন্তু এমন অনেক জিনিস আছে যা সত্য মিথ্যার মাঝামাঝি জগতের, যেখানে বুদ্ধি থই পায় না, ইন্দ্রিয় হার মেনে যায়। সেই রকম একটা কাহিনী আজ বলতে বসেছি। গোড়ায় নিজের একটু পরিচয় দেওয়া ভালো। পশ্চিমের কোনো একটা মাঝারি গোছের সমৃদ্ধ শহরে আমি ডাক্তারি করি। শহরের নামের কোনো প্রয়োজন এ গল্পে নেই, সুতরাং নামটা নাই বললাম। সেদিন রাতে শহরের প্রায় বাইরে বহু দূরে একটা কল সেরে একলাই ফিরছিল। একে দারুণ শীত এবছর, তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল। পুরু গোটা কয়েক গরম জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরের ভিতর ঢুকে গিয়েছে। আসছিলাম আমার পুরনো মোটরে। এই মোটরে আমি আজ 10 বছর ধরে একাই চালিয়ে ফিরছি। কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সোফার থাকলে বুঝি ভালোই হতো। এই দারুণ শীতে স্টিয়ারিংয়ের হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটাটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছুই নেই। আমাদের শহরটা অত্যন্ত ছড়ানো। বড় বড় কয়েকটা রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে, জমাট বাঁধে। অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটা নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটাও অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে হরকুকি বা মহুয়া গাছ। রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ। তার ভিতর বাড়ি ঘর নেই বললেই হয়। কে বাড়ি করবে এই নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না। আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল। যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকার সমুদ্রেই যেন আমার মোটরের আলোয় কোনো রকমে কেটে চলেছি। শীতের দরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলছিলাম। আমার কারটি পুরনো হলেও মজবুত, বেয়ারাপনা সে করে না। আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকার রাস্তার নিস্তব্ধতার উপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব ঢাকাঢুকি দিয়ে রেখে ভিতরে বসে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথা ভাবছি। ডাক্তারদের মতন পরাধীন আর কেউ নয়, তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছাতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আমায় কেউ বের করতে পারবে। এখন কোনো ক্রমে 20-25 মিনিট কাটলেই হয়। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত একটা ঘটনায় সুখ স্বপ্ন আমার ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে কেমন অদ্ভুত এক রকমের
ধাতব আর্তনাদ করতে শুরু করেছে। মোটরের এরকম আচরণের কোনো কারণে খুঁজে পেলাম না। আজ দুপুরেই আমার মোটরের ভালো রকমের সেবা শুশ্রূষা হয়ে গেছে। কোনোরকম রোগের আভাস তার ভিতর তখন ছিল না। হঠাৎ এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি? এই দারুণ শীতের রাতে অন্ধকার নির্জন ইটের মাঝে মোটরের এই বেয়ারাপনায় সত্যি ভীত হয়ে উঠলাম। এখনো প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে মোটরটি সত্যি অচল হয়ে গেলে করব কি? এই রাত্রির ডাকে সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য এবার নিজের উপরই রাগ হচ্ছিল। সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরো বেড়ে উঠল। সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম। মোটর চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না। কাতরাতে কাতরাতে অনেক দূরে গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল। আর তার নড়বার নাম নেই। চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না, কিন্তু আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতরুক্তি করে ওঠা ছাড়া আর কোনো সাড়া সে দিলে না। ভয়ে, দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে 7-8 মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনাও করা যায় না। এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানো অসম্ভব। এখন উপায়? ডাক্তারবাবু! হঠাৎ বুকের ভিতরের হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কি ডাকলে? আবার শুনতে পেলাম, ডাক্তারবাবু! এদিক ওদিক অন্ধকারে দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটা দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে তার উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে তুমি? মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমনই বিস্ময় হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকেই বলল, আমায় চিনবেন না আপনি? চেনবার জন্য আমি তখন ব্যস্ত নই, আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র। সেই কথাই আমি তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বললে, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময় এই অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্য হলাম তেমনি। ঠিক এই সময়ে রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? লোকটা আমার মনের কথা যেন আঁচ করে বলল, এ ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি। অথচ না পেলে কি বিপদে যে হতো। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না। একটু বিরক্ত হয়ে বললাম, কোথায় তোমার রোগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভিতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করলে। সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে। হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাওয়াও একটু বিপজ্জনক। তবে শত্রু আমার কেউ তো নেই, এবং সঙ্গে টাকা কড়িও নিতান্ত সামান্য, এই যা ভরসা। এইটুকু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি অসুখ? উত্তর এলো, জানি না ডাক্তারবাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা। তাড়াতাড়ি না গেলে বোধ হয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের বিপদ সামলাবো, না হঠাৎ রাস্তার মাঝে
মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসায়। তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না। বাধ্য হয়েই তাই বললাম, চলো। মাঠের উপর দিয়ে সরু একটা পথ, অন্ধকারে ভালো দেখাই যায় না, তাই সামনে ধরে লোকটার পিছু পিছু মিনিট 5 হেঁটে একটা বাড়ির উঠানে এসে দাঁড়ালাম। সামনের একটা ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে। সেদিকে দেখিয়ে দিয়ে লোকটা বলল, ওই ঘরেই রোগী বাবু, আপনি যান, আমি এখনই আসছি। অন্ধকারের ভিতরেই বুঝতে পারছিলাম বাড়িটা বিশেষ সমৃদ্ধ চেহারার নয়। গুটি 4-5 ঘর, একটুখানি ঘেরা উঠান। ঘরগুলো সব পাকা ছাদের নয়, দুপাশে খোলা ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে এবার ঢুকলাম। ঘরটা আয়তনে বিশেষ বড় নয়, তার উপরে নানা আকারের বাক্স প্যাঁটরায় বোঝাই বলে ভেতরে নড়বার চড়বার স্থান অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটা জানলা, সেই জানলার ধারে মিটমিট করে একটা কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁ ধারে একটা 4 পায়ায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই তীক্ষ্ণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তার বাবু, আপনার দয়া কখনো ভুলব না, বসুন বসুন। ঘরের ভিতরে এদিক ওদিক চেয়ে বসার জায়গাটা একটি মাত্র দেখতে পেলাম। জানলার কাছে 4 পায়া থেকে অনেক দূরে একটা বেতের মোড়া, সেইটি টেনে 4 পায়ার কাছে বসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বললেন, বসুন বসুন, ওখানেই বসুন, আগে আমার রোগের কথা বলি, শুনুন। একটু হেসে এবার সেখানেই বসলাম। রোগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন, আমার কি রোগ সারাতে পারবেন ডাক্তারবাবু? পারবেন আমায় বাঁচাতে? একটু হেসে বললাম, সেই চেষ্টা করাই তো আমার কাজ, আর আর বাঁচবেন নাই বা কেন? একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। বাঁচতেও পারি তাহলে ডাক্তার বাবু? কেমন? বললাম, পারেন বই কি, কি তেমন আর হয়েছে আপনার? না, তেমন আর কি হয়েছে? ভদ্রলোক আবার যেন হাসলেন, তারপর বললেন, ডাক্তারদের অনেক ক্ষমতা, কেমন না, কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাত্রেই মারা যাই। রোগীর এই অর্ধোন্মত্ত প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বের জন্য অস্থির হয়ে উঠেছি। রোগী আবার বললে, যদি আপনি থাকতে থাকতেই মারা যাই ডাক্তার বাবু, কি হবে তাহলে? কে আপনার ফি দেবে? আচ্ছা, পাগল রোগীর পাল্লায় তো পড়া গেছে। বললাম, যদি নেহাতি তাই হয় তাহলে ফি না হয় নাই পেলাম, আমরা শুধু ফিয়ের জন্য সবসময় আসি না। তা বটে, তা বটে, পৃথিবীতে ভালো লোক, পৃথিবীতে মনুষ্যত্ব তাহলে এখনো আছে না ডাক্তার বাবু? কিন্তু ফি ব্যবস্থা আমি কোঠে রেখেছি ডাক্তার বাবু। হঠাৎ যদি মরে যাই তাহলে ওই বাক্সটা খুলে ফেলবেন, বুঝেছেন ডাক্তার বাবু? ওই পেটের ছোট্ট বাক্সটা। ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো। ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন, আরো একটা জিনিস নেবেন ডাক্তার বাবু, বলুন নেবেন তো? একটু বিরক্ত হয়েই বললাম, কি? কিছু না ডাক্তার বাবু, একটা কাগজ, কিন্তু ভয়ঙ্কর দরকারি কাগজ।
হে কাগজে যে ওখানে আছে শুধু আমি জানি, আর আপনি এখন জানলেন, আর কেউ জানে না। জানলে আর ওটা ওখানে থাকতো না। ভদ্রলোক একটু চুপ করে থেকে আবার একটু হেসে বললেন, এ বাড়িতে কেউ নেই দেখে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে, ওত পেতে আছে আমার মরার অপেক্ষায়। শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরব না। তাদের বিশ্বাস মরার আগে আমি আর কিছু করব না, তারাই পাবে সব। আমি এবার বলতে যাচ্ছিলাম, আপনার অসুখটা সম্বন্ধে। অসুখ তো দেখবেনি, তার আগে একটা কথা বলেনি। ওই কাগজটা আমার উইল, ডাক্তার বাবু, আমার ছেলের নামে উইল। সে ছেলেকে আমি ত্যায্য পুত্র করেছিলাম একদিন। কোথায় আছে তাও জানি না, কিন্তু জানেন তো রক্ত জলের যে ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, এইবার আমি দেখতে পারি? হাট থেকে আওয়াজ এলো, দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম, এবং পর মুহূর্তে সেই দারুণ শীতের ভিতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত বরফের মতো ঠান্ডা। রোগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার কারণ বোধহয় থাকতো না। ব্যাপারটা যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে, তাহলে এ রোগী এই মাত্র কখনই মারা যায়নি। তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। উন্মাদের মতো আরো খানিকক্ষণ পরীক্ষা করলাম। না, ভুল হতেই পারে না। কিন্তু তাহলে এ ব্যাপারের অর্থ কি? তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আর আমার ক্ষমতা নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে। হঠাৎ জানলার কাছে বাতিটা দপদপ করে নেচে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে তেল এক ফোঁটাও নেই। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল। তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পিছনের আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল। তখন আমি উঠান ছাড়িয়ে এসেছি প্রায়। কিভাবে তারপরে অন্ধকার প্রান্তরের ভিতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার মনে হলো মোটরের এই চলা। খানিক আগে অদ্ভুতভাবে এই মোটর বন্ধ হয়ে গেছিল। হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর এমন শুধরে গেল কি করে? তারপর দিন দিনের আলোয় লোকজন সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করবার ব্যবস্থা করেছিলাম। তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক। সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা কিন্তু আমি এখনো করতে পারিনি।